আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরীর নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব শফিকুল আলম তুহিন ভাইকে। বাইরে মাইক নেই? হ্যাঁ আপনি বলেন। এর বাইরে মাইক নেই? ওই তো বক্স আছে, বক্স যাবে তো। এডি চালু রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 22 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত রাষ্ট্র মেরামতে 31 দফা কর্মসূচি সাধারণ জনতার মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকের এই সভার সম্মানিত সভাপতি 22 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আলম দীপু, এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই ওয়ার্ডের কৃতি সন্তান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য খুলনা মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মানা, মহানগর বিএনপির নেতৃবৃন্দ, সদর থানা বিএনপির সম্মানিত সভাপতি নির্বাচিত সভাপতি কে হুমায়ুন কবির, আমাদের 22 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত 22 নম্বর ওয়ার্ডের সুধীজন, আমার সামনে উপস্থিত যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, সকলকে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি। আমাদের ব্যানারে লেখা আছে দেখবেন রাষ্ট্র মেরামতে 31 দফা কর্মসূচি। আপনারা জানেন 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট স্মরণকালের ইতিহাসের কলঙ্কিত সরকার ছিল, ফ্যাসিস্ট সরকারের বিদায় ঘণ্টা বেজেছিল। অনেকে বলেন পতন হয়েছে, পলায়ন করেছে, আমি বলবো পতন হয়েছে। সেই সরকারের বিদায়ের পরে জনগণ আশা বাঁধতে শুরু করেছে। আজকে যে 31 দফা কর্মসূচি, এটি 2024 সালের 5ই আগস্টের 2 বছর আগে আমাদের প্রান্তীয় নেতা হ্যালো 2024 সালের 5ই আগস্টের 2 বছর আগে 2022 সালে যখন কেউ জানত না যে বাংলাদেশে শেখ হাসিনা পতন ঘটবে, বাংলাদেশের আজকের এই অবস্থা হবে, তখন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র মেরামতে সকল দল মত এবং সকল বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে 31 দফা কর্মসূচি, যার মধ্যে অনেকগুলো কর্মসূচি আছে যেগুলি ব্যক্তিগতভাবে বা রাজনৈতিকভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়, তারপরেও সেগুলি দেশের জন্য, দেশের জনগণের জন্য, কল্যাণের জন্য গ্রহণ করেছিলেন। আমি একে একে সবই বলার চেষ্টা করব, তারপরেও কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। বাংলাদেশ নামক রাষ্ট্রটি গত 16 বছরে ধ্বংস থেকে ধ্বংস হয়ে গেছে। এই রাষ্ট্রটিকে চারিদিক থেকে ধ্বংস করা হয়েছে, অর্থনৈতিকভাবে, বিচার বিভাগের দিক থেকে, পুলিশ প্রশাসনের দিক থেকে, উন্নয়নের দিক থেকে, সব দিক থেকে, বাংলাদেশ থেকে নির্বাচনের দিক থেকে যেদিকে তাকাবেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে, শ্রমিকদের অবস্থার দিকে তাকাবেন, সেখান থেকে মানে শিল্প কলকারখানা থেকে শুরু করে সমস্ত জায়গায় বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। লুটপাট, দুর্নীতি, দুঃশাসন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। দেখবেন এই পেছনে আছে খুলনার এক সময়কার দুর্দান্ত দাপুটে মেয়র, যিনি খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচিত নয়, অনির্বাচিত মেয়র, যিনি শুদ্ধভাবে গালিটিও দিতে জানতেন না। যে মানুষটি রামপাল থেকে খুলনা এসে খুলনার মানুষের ঘাড়ে চেপে বসেছিলেন এবং উন্নয়নের নামে নিজেই তার ব্যক্তিগত পারিবারিক ব্যাপক উন্নয়ন করেছিলেন। আপনারা দেখবেন সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন সময় উনি শপথ নিয়েছিলেন যে সিটি কর্পোরেশনের সাথে ওনার ব্যক্তিগত বা বাণিজ্যিক কোনো যোগাযোগ থাকবে না, কিন্তু আমরা লক্ষ্য করেছি সিটি কর্পোরেশনের সমস্ত কাজ উনি করতেন, বেনামে ওনার নামেই হতো। এই ছিল ওনার নীতি এবং নৈতিকতা। ব্যাপক দুর্নীতি আর লুটপাট করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন। শুধুমাত্র একজন মেয়র অর্থাৎ উপমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিকে নাম বলছি, এছাড়া ওনার স্ত্রীও ছিলেন রামপাল মহলার এমপি, পরবর্তীকালে উনি মন্ত্রী হয়েছিলেন, উপমন্ত্রী, অর্থাৎ একজন ওনার নিঃসন্তান ছিলেন।
ওনার এত অর্থ সম্পদের কি প্রয়োজন ছিল? দেশের মানুষের জন্য কাজ করলে ওনার তো উনি জনগণের কাছে প্রশংসিত হতে পারতেন, সেই কাজটি উনি করেননি। একজনের কথা বললাম, খুলনায় গণভবনের এক্সটেনশন ছিল, অর্থাৎ আমাদের শেরেবাংলা রোডে গণভবনের এক্সটেনশন ছিল। সেই গণভবন এক্সটেনশন থেকে নির্ধারিত হতো কে এমপি হবেন, কে মেয়র হবেন, কে উপজেলা চেয়ারম্যান হবেন, কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন, কে পৌরসভা চেয়ারম্যান হবেন, সব ঠিকঠাক করা হতো। কে ঠিকাদারি কাজ পাবেন সেগুলো নির্ধারণ করে দেওয়া হতো। অর্থাৎ তাদের ইশারায় ইঙ্গিতে কোন মানুষটি খুন হয়ে যাবেন সেটিও তারা তাদের বাড়ি থেকে নিয়ন্ত্রণ করতেন। এটি ছিল তাদের নিত্যদিনের ব্যাপার। আজকে সেই অবস্থার পরিবর্তন ঘটে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ঘোষণা করেছেন। 31 দফায় বলা আছে, এটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত তারেক রহমানের জন্য। তিনি বলেছেন পর পর কোন ব্যক্তি 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন না। অর্থাৎ তারেক রহমান যদি আপনাদের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে তারেক রহমান দ্বিতীয়বার প্রধানমন্ত্রী 2 বার হয়, তৃতীয়বারের জন্য তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটি তারেক রহমান চিরদিনের জন্য ক্ষমতায় থাকার লোককে এড়িয়ে গেছেন। তিনি ঘোষণা করেছেন যে 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। অর্থাৎ যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে বিএনপি ক্ষমতায় থেকে নির্বাচন করলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। তাহলে নির্বাচিত নয়, 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, যেটি আমাদের 31 দফায় বলা আছে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য। এখন তিনি প্রধান উপদেষ্টা আছেন, অথবা শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতির কোনো কাজ ছিল না, কবর জিয়ারত আর নিয়মিত কাগজে সই করা ছাড়া রাষ্ট্রপতি আর কোনো কাজ নেই। কিন্তু তারেক রহমান ঘোষণা করেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। দেখুন, আজকে আমার ডান পাশে যে সুস্থ মা বোনেরা বসে আছে, বলেছেন একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। অর্থাৎ পরিবারের যিনি গৃহকর্ত্রী, যিনি পরিবার দেখাশোনা করেন, অর্থাৎ মা, তিনি একটি ফ্যামিলি কার্ড পাবেন। যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিনি বাজারে যে চালের দাম 65 টাকা, তিনি সেই চাল 38 টাকা 35 টাকা কিনতে পারবেন। প্রায় অর্ধেক দামে তিনি কিনতে পারবেন। চাল, ডাল, তেল সহ নিত্যদিনের জিনিস তিনি কিনে নিতে পারবেন ওই কার্ড সহ করলেই। এই কার্ড দিয়ে বাকি টাকা যিনি বাঁচাবেন, এখন যে বেশি টাকাটা দেওয়া লাগছে, এই টাকা দিয়ে উনি ওনার সন্তানের জন্য অন্য পুষ্টিকর খাদ্য কেনার সুযোগ পাবেন। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন একটি করে হেলথ কার্ড। হেলথ কার্ডের অর্থ হচ্ছে, এখন দেখেন মেডিকেল কলেজ হসপিটালগুলোতে যাবেন, সরকারি যে হসপিটালগুলো যাবেন, সেখানে দেখবেন চিকিৎসা বলে কিছুই নেই। আমরা যারা মেডিকেল কলেজ হসপিটালে যাই, ইচ্ছে করলে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ছিলেন খুলনায়, বা খুলনার মেয়র ছিলেন, যারা ছিলেন, তারা ইচ্ছে করলেই একটা ভালো হসপিটাল খুলনায় করতে পারতেন খুলনার মানুষের জন্য। খুলনার গরিব মানুষ যাতে চিকিৎসা পায়। সবাই তো আর বড় বড় হসপিটালে চিকিৎসা করাতে পারে না, ইচ্ছা করলে ওনারা পারতেন, কিন্তু এই কাজটি ওনারা করেন নাই। একটি হসপিটালের জন্য মানুষ সেখানে যেতে পারে না, মানুষ চিকিৎসা পায় না, বিনা চিকিৎসায় রোগে শোকে কাতর হয়ে মানুষ মারা যায়, রোগ পুষে পুষে মানুষ মারা যাচ্ছে। অর্থাৎ গরিবের চিকিৎসা বলে কোনো ব্যবস্থা নেই। দেশনায়ক তারেক রহমান 31 দফায় বলেছেন একটি হেলথ কার্ড দেওয়া হবে। সেই হেলথ কার্ডের মাধ্যমে আপনি বাইপাস সার্জারি অথবা রিং পরানোর মতো সহযোগিতাও বিনা পয়সায় হাসপাতাল থেকে পেতে পারেন। যেটি ব্রিটেনে করতে 77 বছর লেগেছে, সেটি তারেক রহমান বলেছেন ইনশাল্লাহ যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে, তাহলে অবশ্যই হেলথ কার্ড দিয়ে জনগণকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হবে। আজকে নাগরিক নিরাপত্তা, আজকে এখানে আমরা যারা বসে আছি, কারো জীবনের কোন নিরাপত্তা আছে? মাদক এবং সন্ত্রাস একটা খুলনার নিত্যদিনের ঘটনা দাঁড়িয়েছে, মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিন সংবাদপত্র আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি আমরা কি দেখছি? প্রতিদিন দেখছি কি মাদক আর সন্ত্রাস। প্রতিদিন একজনকে খুন, কাউকে কুপিয়েছে অথবা কাউকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ প্রশাসন এখনো আওয়ামী লীগের ফ্যাসিস্টরা বসে আছে, তারা দেখেও চোখ বন্ধ করে বসে আছে। অর্থাৎ একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য, আগামী নির্বাচনকে ধ্বংস করবার জন্য, মানুষ যাতে করে বলে আগের আমলে ভালো ছিলাম,
এই কথাটা ফিরিয়ে দেবার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছে, অর্থাৎ পুলিশ যথাযথ দায়িত্ব পালন করছে না, অর্থাৎ পুলিশের মধ্যেও আওয়ামী দোসররা বসে আছে। তারেক রহমান বলেছেন খুলনা সহ সারা বাংলাদেশকে মাদক মুক্ত করা হবে, মাদক যেখান থেকে আসে সেই মাদক আসা বন্ধ করা হবে, মাদক কারবারিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তাদেরকে জেলখানায় অথবা চিরতরে পৃথিবীকে বিদায় দিতে হবে। মাদক বলে কিছুই থাকবে না। আর সন্ত্রাস, আজকে সন্ত্রাসকে শিল্প হিসেবে পরিণত করা হয়েছে, এই সন্ত্রাস মৃত শিল্প হিসেবে পরিণত হবে, অর্থাৎ সন্ত্রাস বলে কিছু থাকবে না। আমি এখানে বলতে চাই, এখানে আমাদের দলে অনেকেই মনে করেন বিএনপি মনে হয় ক্ষমতায় চলে গেছে। আসলে ভাই, বিএনপি কিন্তু ক্ষমতায় যায় নাই। বিএনপিকে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় যেতে গেলে আমরা যারা বিএনপি করি, এই ওয়ার্ডে যারা বিএনপি করেন, আপনারা যারা বিএনপিকে সমর্থন করেন, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে জনগণ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। সেই জনগণকে আমাদেরকে ভালোবাসতে হবে, জনগণের পাশে থাকতে হবে। আমাদের দলের নেতাকর্মীদেরকে জনগণের পাশে থাকতে হবে। যদি আমরা জনগণের পাশে থাকি, জনগণের সুখে দুঃখে থাকি, তাহলে জনগণ আমাদের মূল্যায়ন করবে। কিন্তু আমরা দেখছি অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আমরা এই পর্যন্ত 58 জনকে বহিষ্কার করেছি, অসংখ্য নেতাকর্মীকে শোকজ করেছি। দ্বিতীয়বার কোন নুইসেন্স পেলেই আমরা বহিষ্কার করে দেব। অর্থাৎ আমাদের দলে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, আমরা জিরো টলারেন্সে আমাদের অবস্থান গ্রহণ করেছি। আপনাদের কাছে বলতে চাই, শিক্ষা ব্যবস্থা শেখ হাসিনা আমলে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমাদের সন্তানরা যা শিখেছে, যা শিখছে, সেগুলি কোনো শিক্ষা বলে কোনো কিছুই ছিল না। শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য দেশনায়ক তারেক রহমান 31 দফায় বলেছেন, পঞ্চম শ্রেণী থেকেই আমাদের ছেলে মেয়েরা শুধু বাংলা নয়, বাংলা ভাষাটি ভালো করে শিখবে, ইংরেজি ভাষা শিখবে, ফ্রেঞ্চ ভাষা শিখবে, চাইনিজ ভাষা শিখবে, অর্থাৎ অন্যান্য ভাষাগুলিও বাধ্যতামূলক, আরবি ভাষা শিখবে, অর্থাৎ সকল ভাষা বাধ্যতামূলক করা হবে। মুসলিম যারা, তাদেরকে স্কুল থেকেই কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে, অর্থাৎ কোরআন শিক্ষা এবং হাদিস শিক্ষা এটি বাধ্যতামূলক করা হবে, যাতে করে আমাদের ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই কোরআন এবং হাদিস সম্পর্কে বাংলা তর্জমা সহ শিখতে পারে, নীতি এবং নৈতিকতার দিক থেকে ছোটবেলা থেকেই বড় হয়ে উঠতে পারে। এই কাজটি করা হবে। দেখুন, আজকে আমরা দেখি অনেকে বলেন অমুক বেয়াদবি করেছে, অনেক খারাপ আচরণ করেছে, বিনয়ী আচরণ করতে শেখেনি। এগুলি হয়েছে আমরা আমাদের ধর্মীয় শিক্ষা যথাযথ পালন করি না বলেই আমরা আমাদের ছেলেমেয়েরা অথবা কেউ এইগুলি করছে। কিন্তু আমরা যদি ধর্মীয় শিক্ষা ঠিকভাবে লালন পালন করে, তাহলে কোনো ছেলে মেয়ে আর খারাপ কাজটি করবে না। সেই জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক বলেছেন, অবশ্যই ছোটবেলা থেকেই কোরআন শিক্ষাকে এবং অন্যান্য ধর্মকে, যারা অন্য ধর্মের আছেন তাদের ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক, অর্থাৎ শিখতেই হবে। আমাদের পুলিশ প্রশাসনের কথা কি বলবো? আওয়ামী লীগের আমলে আমাদের নেতাকর্মীরা কেউ বাড়িতে ঘুমাতে পারতাম না। মনোভাইয়ের বাড়ি ভেঙে মনোভাইকে গ্রেপ্তার, অথবা ঈদের দিন মনোভাইকে জেলখানায় কাটাতে হয়েছে। 108টি মামলা আমার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল। এমন কোন ধারা নেই যেগুলি আমাদের বিরুদ্ধে করা হয় নাই। অসংখ্যবার আমাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। অর্থাৎ শেখ হাসিনা যা বলতেন পুলিশ তাই করতো। আওয়ামী লীগের নেতারা, একটা ওয়ার্ড আওয়ামী লীগের নেতা, সে যদি আওয়ামী পুলিশকে বলতো অমুককে গ্রেফতার করো, সাথে সাথে সে গ্রেফতার এবং নাশকতা মামলায় তাকে চালান। আমরা বলেছি 31 দফায় বলা আছে, পুলিশ থাকবে নিরপেক্ষ, কাউকে অন্যায়ভাবে হয়রানি করা চলবে না, কোন মানুষ যেন নির্যাতনের শিকার না হয়, জালিম এবং জুলুমের শিকার না হয়, কোন মানুষ যেন অন্যায় এবং অবিচারের শিকার না হয়। দেখবেন ম্যাজিস্ট্রেট এবং জাজ কোর্টে আমরা জামিন পেতাম না, আমাদেরকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসতাম, লোয়ার কোর্টে সারেন্ডার করলেই আমাদেরকে নিশ্চিত জানতাম আমাদেরকে কারাগারে যেতে হবে। আমরা সেটি জেনেই কারাগারে আমরা কোর্টে সারেন্ডার করতাম, সেদিন দেখতাম আমাদেরকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বিচার বিভাগ বলে কিছু ছিল না। আমরা বলেছি 31 দফায় বলা আছে, বিচার বিভাগ 100% স্বাধীন থাকবে। বিচার বিভাগের পরে কোনো হস্তক্ষেপ বিএনপি করবে না বা বিএনপি সরকার করবে না, আমরা সেটি বলেছি। তারেক রহমান ঘোষণা করেছেন, ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে যারা লড়াই সংগ্রাম করেছে সকলকে নিয়ে একসাথে আমরা সরকার গঠন করব, অর্থাৎ রাষ্ট্রটা হবে সবার। ধর্মীয় ক্ষেত্রে বলা হয়েছে ধর্ম যার যার রাষ্ট্রসভা, সকল ধর্ম, মসজিদে ঘন্টা আজান হবে, মুসলিমরা নামাজ পড়তে যাবে, মসজিদে ঘন্টি বাজবে,
মন্দিরে মন্দিরে ঘন্টি বাজবে, হিন্দুরা সেখানে যাবেন, খ্রিস্টানরা তাদের গির্জায় যাবেন, বৌদ্ধরা তাদের উপাসনালয়ে যাবেন, অন্যান্য ধর্মাবলম্বী যারা যা আছেন তারা সেখানে যাবেন। কিন্তু কেউ কারো ধর্মে আঘাত করা, ধর্মীয় অনুভূতিকে আঘাত করা, এটি তারেক রহমানের ঘোষণা হচ্ছে কোন অবস্থাতেই রাষ্ট্র সেটি টলারেট করবে না। সেই কারণে বলা হয়েছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আজকে এই মানবিক বাংলাদেশ গড়বার জন্য, একটা স্বপ্নের বাংলাদেশ জন্য, শ্রমিকদের জন্য বলা আছে, কৃষকের জন্য কথা বলা হয়েছে, শিক্ষকদের জন্য বলা হয়েছে। আপনি দেখবেন স্কুল কলেজের শিক্ষকরা তাদেরকে বাধ্য করা হয়েছিল কিছু কিছু বিষয়ে, যে আওয়ামী লীগ করলে না করলে তারা শিক্ষক হিসাবে যোগদান করতে পারবেন না। একজন ভালো ছাত্র তিনি শিক্ষক হিসেবে নিয়োগ পাননি, অথচ যিনি ভালো ছাত্র নয়, তার চেয়ে অনেক নিচে ছাত্র, যিনি ভালোভাবে কথা বলতে জানেন না, তাকে শিক্ষক হিসেবে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। আমরা বলতে চাই এই দলীয় বিবেচনাটি আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে স্বাধীন এবং মেধাবী ছাত্রদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া, সেটি হচ্ছে 31 দফায় বলা আছে। শ্রমিকের এবং শিক্ষকদের কথা বলা আছে, শিক্ষকরা কোন অবস্থাতেই কোন রাজনীতির সাথে জড়িত হবেন না। শিক্ষকদের রাজনীতি করা চলবে না, শিক্ষকরা রাজনীতি করবেন না। শিক্ষকরা শুধু মানুষ করার কারিগর, ছাত্র করবেন এবং দেশ করার কারিগর করবেন। এটি হচ্ছে 31 দফার মূল মন্ত্র। শ্রমিকদের জন্য বলা হয়েছে, শ্রমিকরা যে আয় করে সেই আয় দিয়ে এখন তিন বেলা দুমুঠো ভাত খেতে পারে না, খাবার খেতে পারে না। চা বাজারের যে মূল্য, যে চড়া মূল্য, চাল কিনতে গেলে অন্য জিনিস কেনা যায় না, অন্য জিনিস কিনলে চাল কেনা যায় না, অর্থাৎ একটা দুর্বিষহ অবস্থায় মানুষ চলছে। তিনি বলেছেন, তারেক রহমান বলেছেন, শ্রমিক বান্ধব অর্থাৎ মুদ্রাস্ফীতি রোধে শ্রমিক বান্ধব বাজার নীতি হবে, অর্থাৎ বাজারের শ্রমিকের আয় বুঝে বাজার মূল্য নির্ধারিত হবে। অর্থাৎ শ্রমিক যেটাকে আয় করে তার উপরে নির্ভর করবে বাজার মূল্য, অর্থাৎ বেঁধে দেওয়া হবে, এর উপরে কেনাবেচা করা যাবে না। সিন্ডিকেট করে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে, দেখবেন বাংলাদেশের কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, বসুন্ধরা, স্কয়ার বা অনেক প্রতিষ্ঠান, যারা সিন্ডিকেট করে 80 টাকার সয়াবিন তেল আমাদেরকে 300 টাকা খেতে বাধ্য করা হয়েছিল। 40 টাকার পেঁয়াজ 400 টাকা কিনে খেয়েছি। এটি সিন্ডিকেটের ফসল। মানুষ আমাদেরকে শেখানো হয়েছে যে পেঁয়াজি খাওয়ার দরকার নেই, কুমড়া দিয়ে নাকি পেঁয়াজির কাজ করা যায় ইত্যাদিতে বিভিন্ন কথা বলা হয়েছিল, তাই না? আমরা তো এইগুলো জানি। ভাতের বদলে আলু খেতে বলা হয়েছিল। এই যে এইগুলিতে আমরা জানি, আমরা বলেছি মানুষের যেগুলি মানুষ পছন্দ করে, যেগুলি মানুষের উপযোগী, সেগুলি 31 দফার মধ্যে দেওয়া আছে। আমরা একজন চাকরিজীবী, তিনি শুধু মেধার ভিত্তিতে চাকরি করবেন। আমাদের সন্তানরা যারা মেধাবী, মেধা পাচার হয়ে চলে যাচ্ছে বিদেশে, এই মেধা যাতে পাচার না হয়ে যায়, এদেশের মেধাবী সন্তানরা লেখাপড়া শিখে দেশের কল্যাণে কাজ করতে পারে, সেই জন্য মেধাবী সন্তানদের বৈষম্য তুলে দিয়ে বৈষম্যহীন একটি চাকরি ব্যবস্থা চালু করা, অর্থাৎ কোটা প্রথা টোটালি বাদ করে দিয়ে মেধার ভিত্তিতে চাকরি নিয়োগ পদ্ধতি দেওয়া। আমি বলতে চাই একটি বিশেষ কথা, যেটি হচ্ছে একটি দল জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন। দেখবেন জান্নাতের টিকিট দুনিয়া থেকেই দিয়ে যাচ্ছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কাউকে জান্নাতের টিকিট দেন নাই। একজন মানুষ জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে সেটিতে তার আমল নামার উপরে নির্ভর করবে, তিনি কি আমল করেছেন। কিন্তু একটি বিশেষ দল জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন এবং তাদের দল করলে মানুষ জান্নাতে চলে যাবে। তারা নির্বাচনকে বিলম্বিত করার কথা বলছেন, নির্বাচনকে চান না। নির্বাচন আমরা বলেছি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল চায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক। একটি অনির্বাচিত সরকার থাকলে বাংলাদেশে, অনির্বাচিত সরকার যদি থাকে বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগ করবে না। দেখবেন গত 8-9 মাসে $1 বিদেশ থেকে বিনিয়োগ বাংলাদেশে আসে নাই, $1 আসে নাই। কেন আসে নাই? তারা বলেছে কোন অনির্বাচিত সরকারের সাথে আমরা কোনো চুক্তি করব না, অর্থাৎ নির্বাচিত সরকার হলে তারা বাংলাদেশে বিনিয়োগ করবে। আমরা ইনি সরকারকে সহায়তা করতে চাই, কিন্তু তার মানে এই নয় অনন্তকাল একটি অনির্বাচিত সরকার থাকুক, সেটি আমরা চাই না। আমরা চাই স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে এই জনগণ, যেটি বাংলাদেশের সম্পদ, তারা যাকে ভোট দেবে, যাকে পছন্দ করবে, তারা তাদেরকে ভোট দিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। এটি হচ্ছে 31 দফার মূল মন্ত্র। কিন্তু একটি দল
পিছিয়ে দিতে চায়, কিন্তু তা আমরা লক্ষ্য করছি তারা কিন্তু 300 আসনে প্রার্থিতা দিয়ে ভোট ফেলেছেন এবং গতকালকে দেখেছি তারা তাদের পক্ষে ভোট চাইতে মাঠে নেমে পড়েছেন। আমরা কিন্তু আমাদের দল প্রার্থীও ঘোষণা করে নাই, আমরা কিন্তু জনগণের কাছে ভোট চাইতে ধান শীষে ভোট দিতে হবে এই কথা আমরা কাউকে বলতে আসি নাই। আমরা বলতে চাই জনগণ সম্পদ, জনগণ ভোট দেওয়ার মালিক, তারা যাকে ভোট দেবে তারাই আগামী দিনে সরকার গঠন করবে। আপনাদের কাছে বলতে চাই, আসুন একটি মানবিক রাষ্ট্র, একটি কল্যাণকার রাষ্ট্র, একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে আমরা সবাই কাজ করি। আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বলা হয়েছে বিদেশে আমাদের বন্ধু থাকবে, কিন্তু কোন প্রভুত্ব বিএনপি স্বীকার করে না, বিএনপি মানবে না। দেখবেন কে বলছে ভারত খারাপ পাকিস্তান ভালো, আবার কে বলছেন পাকিস্তান ভালো খারাপ ভারত ভালো। আমরা বলতে চাই সবাই আমাদের বন্ধু হবে, কেউ আমাদের প্রভু না, কেউ খারাপ কেউ ভালো, এই নীতিতে বিএনপি বিশ্বাস করে না। আজকে আমাদের মোটামুটি কিছু কথা আরো যে বিষয়গুলো এর মধ্যে আছে সেই বিষয়গুলো বললে মনে হয় আর বক্তব্য রাখতে পারবেন না। আর উপস্থিত সুধীজন তাদের কাছ থেকে আমাদের এই নীতির পক্ষে দু একটি কথা শুনতে চাই, এটি সঠিক হয়েছে কি বেঠিক হয়েছে এটি জানতে চাই, সেটাও জানা সম্ভব হবে না। আসুন একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে, একটি বাংলাদেশ যেটা ধ্বংস হয়ে গেছে, পচে গলে গেছে, সেই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, একটি শোষণহীন, বৈষম্যহীন একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে আপনাদের সকলের পাশে চাই এবং সকলেই এই দাওয়াত সকলকে পৌঁছে দেবেন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, জাতির আগামী দিনের আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাই সামনে আপনি মোবাইলটা নিয়ে পিছনে আছেন। ভাই আমি যদি না নিই তাহলে হবে ভাই। হুমান ভাই নাসির ভাই ডাকে আসুন। ওই মনো ভাই আজকের এই সুধী সমাবেশে আমাদের মধ্যে 22 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির নেতা জনাব সিরাজুল ইসলাম লিটন। আমাদের মাঝে উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শেখ জিয়াউল হক জিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ময়াজউদ্দিন চুন্নু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুল সর্দার। আমাদের মাঝে উপস্থিত আছেন 22 নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল নেতা শহীদুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল নেতা শাহরুজ্জামান মুকুল। আমাদের মাঝে উপস্থিত আছেন এবিএম আলী হোসেন সানা। আজকের এই সুধী সমাবেশে আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন খুলনা চিংড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মঞ্জিল ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত 22 নম্বর ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী ভাই বোনেরা, আজকে মঞ্চে উপস্থিত বিএনপির সভাপতি মনা ভাই এবং বিএনপি মহানগর সাধারণ সম্পাদক তুহিন ভাই, আসসালামু আলাইকুম। আজকে এই সুধী সমাবেশে বিএনপির সাধারণ সম্পাদক সাহেব যে 31 দফার মূল্যবান বক্তব্য রেখে গেছে, আসলে এগুলো আমাদের জানার ব্যাপার আছে। সাধারণ
মানুষের জানারও, এগুলো ঘরে ঘরে যে বোঝানোরও দরকার আছে। আসলে যেটা ভালো, এটা সবাই আমরা এর প্রশংসা করব যে আসলে সাধারণ মানুষের জন্য যে এগুলো আমাদের দরকার। যদি এরা ক্ষমতায় আসে তাহলে আমাদের সাধারণ মানুষেরই উপকার হবে, এমন কাজের জন্য আমরাও এতে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী ABM খায়রুল আলম সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই সুধী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাহবুব ফারুক সাহেব, মাহবুব সাহেব। উপস্থিত আছেন জাকির জমাদ্দার সাহেব, ইট ব্যবসায়ী মালিক সমিতির নেতা। না না, আমি এই জায়গায় দাঁড়াইতে পারবো না, আমার পায়ে সমস্যা, মেলা টাইম দাঁড়ানো। সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত আছেন 29 নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত আছেন এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন সাবেক ব্যাংক কর্মকর্তা জনাব মাহবুব ফারুকী। আমি তাকে তার বক্তৃতা রাখবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব ফারুকী। আমি একসময় ব্যাংকার ছিলাম। আমার বক্তৃতা দেওয়ার অভ্যাস নাই, আমি আপনাদের সামনে এমন কিছু বলতে পারবো না। এটা ওরা আমার বন্ধু মানুষ, এখানে সবাই আছে আমার পরিচিত, আমি সবাই শুভকামনা করি, এটাই আমার। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট আব্দুল মতিন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই যে একটি দফা বাস্তবায়নের লক্ষ্যের আজকের যে মিটিং, এই মিটিংয়ের সভাপতি প্রধান অতিথি, সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত এলাকাবাসী, আজকের এই সভায় এই বাস্তবায়নের এই লক্ষ্যে যে আয়োজন করা হয়েছে, যে এর এই বাস্তবায়নে যারা সম্পৃক্ত আছে তারা যাতে সঠিকভাবে এগুলো বাস্তবায়ন করতে পারে, তাদের অন্যান্য সাহায্য পাবেন। বিশেষ করে যারা মাঠ কর্মী, যারা নিম্ন পর্যায়ের যারা, তারাও যাতে তাদেরকে সহযোগিতা করতে পারে। যেহেতু তারা সবাই কিছু না কিছু যারা করছে, কিছু না কিছু তারা এ বিষয়ে জানে, অভিজ্ঞ আছে, তারা সহজভাবে যারা সামনের দিকে নেতৃবৃন্দ আছে তাদেরকে সহযোগিতা করতে পারবে। নতুন যারা আছে তারা অন্যদের কাছে শিখে সেইভাবে অন্য বিএনপির অন্যান্য সাহায্য করতে পারবে। এইভাবে সবাই একসাথে যদি সবাই সবাইকে সাহায্য করে যদি করা যায় তাহলে সেটাই হবে সবচেয়ে বড় সফল। তবে একটা কথা মনে রাখতে হবে যে এক্ষেত্রে যেহেতু আমাদের এখনো ভেদাভেদ আছে, কিছু পার্থক্য আছে। এই কারণে বা
কোনো সেরকম কোনো সুপার হবে না বলে আমি মনে করি। কারণ এতে ক্ষেত্রে মোটামুটি লক্ষ্য রাখতে হবে যে আমাদের পরিবেশটা যাতে সুন্দরভাবে বজায় থাকে। এই সামাজিক পরিবেশ যদি সুন্দরভাবে বজায় না রাখে মহিদুল্লাহ সেটা দেখা গেল যে সমস্ত এলাকায় সরাই পড়লো, তারপরে সেটা লোকজনের ক্ষতি হলো, এতে লোকজনের ক্ষতি হলো। যার কারণে এই দিকটা লক্ষ্য রেখে সেইভাবে সবাইকে সাহায্য করলে, যদি সাহায্য করা যায় সঠিকভাবে, তাহলে এটা বাস্তবায়নে আরো এগোয় আসবে, আরো সুন্দরভাবে বাস্তবায়ন করা যাবে বলে আমি মনে করি। তাই এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে এই 22 নম্বর ওয়ার্ডের সুধী সমাবেশে আপনারা এই গর্বের ভিতর যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, 22 নম্বর ওয়ার্ড বিএনপি এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দর পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই। আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন সাংস্কৃতিক জগতের এক অনন্য নাম, মুন্সিপাড়ার বেলাল করিম খান পান্নি, যাকে এক নামে চেনেন। তিনি আপনাদের সামনে কিছু আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাকে এখানে এসে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। উই আর দ্য ওয়ার্ল্ড, উই আর বাংলাদেশ, উই আর বিএনপি, উই আর স্পার্টান, আমরা নির্ভীক। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। সব বড় মাপের মানুষ এখানে বসে আছেন, এনারাই নীতি নির্ধারক। তো আমরা সবসময় আশা করি তাদের কাছ থেকে যে আমরা কিছু সুফল আমাদের অঞ্চলের জন্য আমরা সবসময় পাবো, এবং এটা আপনারা অন্তত খেয়াল রাখবেন যে আমরা যেন শান্তিতে মিলেমিশে সবাই মিলেমিশে থাকতে পারি। আমাদের দুঃসময় আপনারা অবশ্যই সবাই আমাদের পাশে থাকবেন, এই আশা প্রত্যাশা। আর সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি খুলনা ইট মালিক সমিতির সম্মানিত সদস্য জনাব জাকির জমাদ্দারকে। আসসালামু আলাইকুম। 22 নং ওয়ার্ডের আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি মনা ভাই, উপস্থিত খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক তুহিন ভাই সহ এই অঞ্চলের সমস্ত মুরব্বিয়ান এবং আমার সামনে উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। শহীদ জিয়ার 31 দফার পরে আমাদের মহানগর সেক্রেটারি বিস্তারিত আলোচনা করেছেন। 31 দফা যদি আমরা সত্যি বাস্তবায়ন করতে পারি, শহীদ জিয়ার আদর্শকে লালন করতে পারি, এই দেশ ইনশাল্লাহ স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর হয়ে উঠবে। এই ইনশাল্লাহ আমরা মানুষের ঘরে ঘরে, মানুষের দ্বার প্রান্তে শহীদ জিয়ার এই আদর্শকে পৌঁছে দিব। পাশাপাশি আমরা যেখান থেকে পারি এলাকার প্রত্যেক মানুষের, সাধারণ মানুষের পাশে যে দাঁড়াবো, সাধারণ মানুষের, দুঃখী মানুষের পাশে যে দাঁড়াবো, তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার চেষ্টা করব। এই দেশ যদি স্বনির্ভর হয়, ইনশাল্লাহ শহীদ জিয়ার আদর্শ এদেশে প্রতিষ্ঠিত হবে। এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি হীরা ব্রিক্সের স্বত্বাধিকারী জনাব শহীদকে। মাফ করবেন, জনাব জাকির হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নতুন বাজার ওয়াব জামে মসজিদের পেশ ইমাম সাহেব, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। 22 নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন খুলনা জেলা মহানগর বিএনপির সুযোগ্য সভাপতি জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মনা ভাই, উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ভাই এবং সামনে উপস্থিত প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই সুধী সমাবেশের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের যে 31 দফা, সেই 31 দফার জিসটাকে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। তুহিন ভাই অত্যন্ত গঠনমূলক বক্তব্য দিয়েছেন, আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। সব সাইড এই সে আছে, সব দিক এই 31 দফার ভিতর আছে। যেমন দুই একটি আমি উল্লেখ করতে চাই। শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা স্বৈরাচারী, উনি বলেছেন আমরা ইউনূস সরকারকে সমর্থন করতে চাই, কিন্তু একটা অনির্বাচিত সরকার যখন দেশে থাকবে তখন কোনো বৈদেশিক বিনিয়োগ দেশে আসবে না। হ্যাঁ, এই জন্য আমরা আমাদের দল থেকে একটি নির্বাচন যথাসময়ে দেওয়ার জন্য চাওয়া হচ্ছে। আমরা আশা করি এই সরকারের বোধোদয় হবে এবং অতি শীঘ্রই একটা নির্বাচন দেবে, যে নির্বাচনের মাধ্যমে জনগণ এতদিন যে ভোট দেওয়া থেকে বিরত ছিল, ভোট দিতে পারেনি, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং একটি নির্বাচিত সরকার দেশে প্রতিষ্ঠিত হবে। এই 31 দফার এটাও একটা মূল ভিত্তি। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা ঘরে ঘরে জনগণের কাছে 31 দফার যে জিসটুকু, এটুকু আপনারা পৌঁছে দেবেন এবং যাতে করে এই দেশটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় এলাকাবাসী, আজকের এই সুধী সমাবেশের এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের সুধী সমাবেশের প্রধান অতিথি, জননেতা, খুলনা মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি, সাবেক 22 নম্বর ওয়ার্ডের সফল কাউন্সিলর জনাব SM শফিকুল আলম মনা সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। 22 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচির উপরে আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, 22 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নুরুল আলম দীপু, আজকের এই সমাবেশে উপস্থিত খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা শফিকুল আলম তুহিন, এখানে উপস্থিত খুলনা সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি, খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সাবেক ভিপি হুমায়ুন কবির, খুলনা সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, সকলের প্রিয় আমাদের নাসির উদ্দিন, উপস্থিত ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পার্শ্ববর্তী ওয়ার্ডগুলির নেতৃবৃন্দ ও সমবেত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। এখানে এই মঞ্চে যারা বসে আছেন তার মধ্যে আইনজীবী আছেন, ব্যাংকার আছেন, ব্যবসায়ী আছেন, বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ আছেন। আমাদের সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আমাদের 31 দফাটা আমরা কি নতুন কিছু বাংলাদেশে তারেক রহমান সাহেব যে দিচ্ছেন সেটা কি, সেটা তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমি দু একটা কথা বলবো, এরপরেই মাগরিবের নামাজ উত্তাসন্ন, সেই কারণে আমি দু একটি কথা বলে এই বক্তব্য শেষ করব। আপনারা জানেন যে দীর্ঘ 15-16 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। আপনারা ভোট দিতে পেরেছেন? কেউ ভোট দিতে পারেন নাই। ভোট কেন্দ্রে যাওয়ার আগেই তারা শুনেছেন রাত্রিবেলায় ভোট হয়ে গেছে। বাংলাদেশে একজন বিদেশি রাষ্ট্রদূত, ফ্রান্সের রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত, তিনি বললেন যে পৃথিবীতে কোথাও দেখি নাই যে দিনের ভোট রাত্রে হয়ে যায়। কি আপনাদের মনে আছে না? এটি জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে
তারা বলেছিলেন বাংলাদেশের ইতিহাসে এত লজ্জাজনক বিষয় আর নাই। ভোট কেন্দ্রে যাওয়ার আগে মানুষ ভোট দিয়ে দেয়, মানুষের ভোটের অধিকার নাই। অর্থাৎ আপনি ভোট দেবেন, যাকে খুশি তাকে দেবেন, দিয়ে আপনি আপনার প্রতিনিধি নির্বাচিত করবেন, যাকে মনে চায় তাকে দেবেন। আপনাকে বলছি না যে বিএনপিকে ভোট দিতে হবে। আপনার যদি মনে হয় যে অন্য কোনো ব্যক্তিকে ভোট দিতে হবে, স্বতন্ত্র কাউকে ভোট দিতে হবে, আপনি ভোট দিয়ে নির্বাচিত করবেন। তার আগেই রাত্রিবেলায় ভোট শেষ। ভোট কেন্দ্রে যে দেখা গেল, এমনকি আমরা দেখেছি মৃত ব্যক্তিরা যারা মারা গেছেন তারাও এসে ভোট দিয়ে গেছে, তাদেরও ভোট হয়ে গেছে। এই জন্যে আমার মনে হয় মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি লড়াই করেছে। দীর্ঘ 17 বছরের লড়াইয়ের পর আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে চূড়ান্তভাবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন শেখ হাসিনা পালায় না, শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা কখনো পালায় না। অথচ দেখা গেল তিনি সবার আগে নিজের জীবন বাঁচানোর জন্য এই দেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ফেলে রেখে তিনি পালিয়ে গেলেন ভারতে আশ্রয় নিলেন নিজের যান বাঁচানোর জন্য। এবং আজকে কি করে গেলেন? হাজারো ছেলে মেয়েদের জীবনকে ধ্বংস করে দিয়ে গেলেন। এখনো বহু লোকের চোখ নাই, পাও নাই, হাত নাই, এখনো বিছানায় বসে তারা অজস্র যন্ত্রণায় তারা এখনো কাতরাচ্ছে। এদেরকে গুলি করা হয়েছে সরাসরি। বাংলাদেশে কোনোদিন দেখা যায় যে হেলিকপ্টার থেকে দেশের নাগরিকদের মারার জন্য হেলিকপ্টার থেকে গুলি করে? এটি এই দেশে হয়েছে, আমরা দেখেছি, এটা আপনারা দেখেছেন, সারা বিশ্ব দেখেছে। লজ্জাজনক বিষয়, আমার দেশের নাগরিক তাদের ট্যাক্সের পয়সায়, আপনার আমার ট্যাক্সের পয়সায় এই পুলিশের রাইফেল, র্যাবের রাইফেল, বন্দুক, গুলি এগুলো কেনা হয় আপনার আমার ট্যাক্সের পয়সায়। ট্যাক্স আপনি যখন দেন, প্রত্যক্ষ পরোক্ষ নানানভাবে আপনি ট্যাক্স দেন, নানানভাবে আপনি সরকারকে ট্যাক্স দেন। এই ট্যাক্সের পয়সায় সরকার সরকারি কর্মচারীদের বেতন দেয়, সরকার অস্ত্র কেনে, গুলি কেনে, মানুষের নিরাপত্তা দেয়, আর সেই গুলি আমাদের উপরেই ব্যবহার করা হয়। আমরা এটি কখনো দেখি নাই, যেটি গত হাসিনার আমলে হয়েছে। সর্বশেষ হাসিনা এখান থেকে পালিয়ে গেলেন, তিনি ভারতে আশ্রয় নিলেন, এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই দেশের ইতিহাসে একসাথে 300 এমপি পালিয়ে গেছে। এমনকি বাইতুল মোকাররম মসজিদের ইমাম তিনিও পালিয়ে গেছেন, খতিব বাইতুল মোকাররম মসজিদের খতিব তিনিও পালিয়ে গেছেন। এটা আমার মনে হয় আমাদের দেশের ইতিহাসে কখনো হয় না। একসাথে 300 এমপি পালালেন, সাথে বাইতুল মোকাররম খতিব, এবং একই সাথে আওয়ামী লীগ বলে যে একটা রাজনৈতিক দল ছিল, সেই দলের একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত নেতারা তারা পালিয়ে গেছে। এত অপকর্ম করেছেন, অপকর্মের কোন শেষ নাই। আমরা চাই, আমাদের নেতা তারেক রহমান চান আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শোষণহীন বাংলাদেশ। সেই কারণে তিনি 31 দফা দিয়েছেন। তিনি বলেছেন সবাইকে নিয়ে, যারা আন্দোলনে ছিলেন সবাইকে নিয়ে আমরা নির্বাচন করব, এবং সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। সবাই থাকবেন এবং সবাইকে নিয়ে আমরা, যারা আন্দোলন করেছেন, লড়াই করেছেন, তাদেরকে নিয়ে আমরা দেশকে গঠন করব। আপনি এখনো, হাসিনা পালিয়ে গেছে, হাসিনার দোসররা এখনো আছে, এখনো প্রশাসনে, পুলিশে, বিভিন্ন জায়গায় আপনি মামলা দেন। আগে আমাদের মামলা দেওয়ার আগেই আমাদের বাড়িঘর, তুহিনের বাড়িঘর ভেঙে চুরমার করে দিত পুলিশ, আর এখন মামলা দিলেও পুলিশ বলে আমরা খুঁজে পাই না। কারণ সমস্ত জায়গায় এই প্রশাসনের লোকজন আওয়ামী লীগের দোসররা বসে রয়েছে। সমস্ত রাষ্ট্রকে মেরামত করতে হবে, এই মেরামত করার জন্যই 31 দফা দিয়েছেন।
তুহিন ব্যাখ্যা করে বুঝিয়েছেন। পরিবারের মায়েদের নামে একটি কার্ড থাকবে, যে কার্ড দিয়ে তারা অর্ধেক মূল্যে দ্রব্যমূল্য কিনতে পারবেন, যেগুলি নিত্য প্রয়োজনীয়। এবং শুধু তাই না, প্রত্যেক পরিবারের মায়ের নামে একটি হেলথ কার্ড থাকবে। সেই কার্ড দেখালে যে কোনো হাসপাতালে সরকার পক্ষ থেকে যত রকম চিকিৎসা ঔষধ সব বিনা পয়সায় দেওয়া হবে, একটি টাকাও লাগবে না। এগুলি তারেক রহমান সাহেব বাংলাদেশে শুরু করতে চান। তিনি বলেছেন, আমরা জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, জনগণ যদি আমাদের পক্ষে ম্যান্ডেট দেয়, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেয়, তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তিনি সবাইকে নিয়ে নতুন একটা বাংলাদেশ করতে চান, যে বাংলাদেশে অত্যাচার থাকবে না, নির্যাতন থাকবে না, জুলুম থাকবে না, মানুষের উপরে মানুষের শোষণ বঞ্চনা এগুলি থাকবে না। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই। আমরা চাই, আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা চাই আপনারা সবাই মিলে, আপনি আমি আমরা সবাই মিলে নতুন একটি বাংলাদেশের জন্য আমরা সবাই নতুন করে আমরা তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করি। আমাদেরকে মনে রাখতে হবে, এই বাংলাদেশে যাদেরকে বলা হচ্ছে হেলথ কার্ড দেওয়া হবে অথবা ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তাদের ক্ষেত্রে কিন্তু তারেক রহমান সাহেব বলেছেন, কে কোন দল করে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কোনো এটা দেখা হবে না। বাংলাদেশের নাগরিক যারা, এই দেশে যারা জন্মগ্রহণ করেছে, তারা প্রত্যেকেই এই কার্ডগুলি পাবে। তিনি কিন্তু বলেন নাই, কিন্তু আপনারা দেখেছেন যে গত 16 বছর আওয়ামী লীগ না করলে এই টিসিবির কার্ডও পায় নাই। টিসিবির কার্ড কাদেরকে দিচ্ছে? যারা আওয়ামী লীগ করে তাদের। সুতরাং আমি আপনাদের সকলকে বলবো, একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন আমরা সবাই মিলে জাতীয়তাবাদী দলের পতাকা তলে সমবেত হই এবং যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে দফা দিয়েছেন তারেক রহমান সাহেব, ইনশাল্লাহ এটা যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ দেখবে। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনি আমি আমরা সবাই তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গড়ে তুলতে যাই। এবং একটি কথা এখানে পরিষ্কার বলা দরকার, আপনারা অনেকেই জানেন, এই 5ই আগস্টের পরে খুলনা মহানগরী বিএনপির থেকে আমরা 58 জনকে বহিষ্কার করেছি। কেন করেছি? অনেকে মনে করেছেন বিএনপি ক্ষমতা চলে আসছে, অমুকের ব্যবসা প্রতিষ্ঠান দখল, অমুকের গেট দখল, অমুকের বাড়িঘর দখল। এটি যারা করেছেন, তিনি বিএনপির যত নেতা হন, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা একটি অভিযোগ সেল করেছি মহানগর বিএনপি অফিসে। এই অভিযোগ সেলে যারাই লিখিত অভিযোগ দিয়েছেন, আমরা তদন্ত কমিটি করেছি, শোকজ করেছি, তার কাছ থেকে কৈফিয়ত তলব করা হচ্ছে এবং তারপরে চূড়ান্তভাবে তাকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে দল থেকে। যদি আমিও এই অপরাধ করি, আমার বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, তারেক রহমানের বাংলাদেশে অত্যাচার, নির্যাতন, জুলুম করে কেউ পার পাবেন না, যেই হন না কেন, যত বড় নেতা হন। বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার পর্যন্ত তারেক রহমান সাহেব শোকজ করেছেন, আপনারা কদিন আগে দেখেছেন, তাকেও পর্যন্ত তিনি ছাড় দেন নাই, শোকজ করেছেন। আমরা চাই যারাই এ অপকর্ম করবেন, যারাই বিভিন্ন অফিস আদালতে যে বিএনপির না ভাঙিয়ে অত্যাচার নির্যাতন করবেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে, দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। এটা অত্যন্ত পরিষ্কার মেসেজ। এই মেসেজ আমরা আপনাদের কাছে দিতে চাই। যে ব্যক্তি হোক, আপনারা আমাদের কাছে অভিযোগ করবেন, তুহিনের কাছে অভিযোগ করবেন, আমাদের অফিসে অভিযোগ সেল আছে, সেখানে দরখাস্ত দেবেন, আমরা যথাযথ ব্যবস্থা নেব। কাউকে বিএনপির নাম ভাঙিয়ে কোনো অত্যাচার, নির্যাতন, জুলুম, কোনো মানুষের সম্পদ দখল, এগুলি আমরা করতে দেব না যে কোনো অবস্থায়। আমরা চাই বাংলাদেশ হবে তারেক রহমানের যে বাংলাদেশ, 31 দফার বাস্তবায়নের মধ্য দিয়ে যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে একটি শোষণহীন, একটি বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশ। সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন 22 নম্বর ওয়ার্ড বিএনপি সুযোগ্য সভাপতি এস.এম. নুরুল আলম দীপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুধী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, আমাদের পিতৃ সমতুল্য, আমাদের
22 নম্বরের বারবার কাউন্সিলর এবং খুলনা মহানগর নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা সাহেব, বিশেষ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন খুলনা মহানগরের নবনির্বাচিত সাধারণ সম্পাদক SM শফিকুল আলম তুহিন ভাই, উপস্থিত আছেন সদর থানার সভাপতি সাহেব, উপস্থিত আছেন আমাদের 22 নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, উপস্থিত আছেন মা বোনরা, আসসালামু আলাইকুম। আমি আর বেশি কথা বলবো না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ সভা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ।